প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর যে ফার্স্ট ইউনিট এক্সাম আছে, সেই ফার্স্ট ইউনিট এক্সামের ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সেরা 20টি 2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহকারে আলোচনা করব। যারা উত্তরগুলো দেখতে চাও অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়বে। এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরীক্ষাতে কমন পাবে। এর আগে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দিয়ে দিয়েছি, উপরে আই বাটন থেকে একটু দেখে নেবে, ঠিক আছে? বা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিতে পারি, একটু চেক করে রাখবে, তাহলে ওই দুটো ভিডিও দেখে নেবে। তো দেখো, এখানে শুধুমাত্র কিন্তু তোমরা 2 মার্কস পাবে না ইতিহাসের, বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞানের কিন্তু 4টে সাবজেক্টের কিন্তু কমপ্লিট পিডিএফ পাবে শুধুমাত্র 239 পে করলে। এইবার তুমি যদি নিতে চাও তাহলে তুমি আমাকে ফোন করো, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করো, কত টাকা করে পিডিএফের পার পিডিএফ রেট পড়বে আমি তোমাকে সেটা জানিয়ে দেবো। 4টে সাবজেক্ট একসাথে নিলে 239 পড়বে, এটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। তো চলো এবার দেখে নাও প্রথম প্রশ্ন। এখানে দেখো তৃতীয় অধ্যায় থেকে কী রাখা হয়েছে। এখানে দেখো তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রাখা হয়েছে যে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। তো হেডিং দিয়ে লিখবে যে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য বলে প্রথমে লিখবে অরণ্য রক্ষা। এখানে অরণ্য আইন প্রণয়নের পেছনে সরকারের ঘোষিত উদ্দেশ্য ছিল অরণ্য রক্ষা করা। তাদের ব্যাখ্যা ছিল আদিবাসীরা যেভাবে নির্বিচারে গাছ কেটে বনাঞ্চল নষ্ট করছে ও পশু হত্যা করছে তা পরিবেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তারপরে দেখো কী লিখবে, রেলপথ সম্প্রসারণ। সে সময় ইংল্যান্ডের রেল সম্প্রসারণের ব্যাপক কাজ চলছিল, সেজন্য রেলের স্লিপার, খুঁটি, আসবাব ইত্যাদি নির্মাণে প্রচুর শাল ও অন্যান্য গাছের প্রয়োজন দেখা দিয়েছিল। গয়টা দেখো, কৃষিযোগ্য জমির বৃদ্ধিকরণ। ইংরেজ সরকারের উদ্দেশ্য ছিল বনাঞ্চল পরিষ্কার করে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করা, যাতে কৃষক ও জমিদারের কাছ থেকে রাজস্ব আদায় করা যায়। পক্ষান্তরে সরকারের রাজকোষ ভরে ওঠে। দুইয়েরটা দেখো, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? উত্তরটা হবে ফরাজি আন্দোলন। ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বা প্রদত্ত বাধ্যতামূলক কর্তব্য। হাজী শরিয়তুল্লাহ ইসলাম ধর্মের সংস্কার ও শুদ্ধিকরণের জন্য ফরাজি আন্দোলন শুরু করলেও তার পুত্র দুদু মিয়া একে ধর্মীয় মোড়ক থেকে কিছুটা বার করে কৃষক আন্দোলনে উন্নীত করেছিলেন। আবার জমি আল্লাহর দান এবং সেখানে জমিদারের কর ধার্য করার অধিকার নেই। দুদু মিয়ার এই বক্তব্যে বহু হিন্দু মুসলমান কৃষকরা প্রভাবিত হয়েছিল। তবে সর্বোপরি একে সম্পূর্ণ ধর্মীয় আন্দোলন না বলে জমিদার মহাজন ও ইংরেজ বিরোধী আন্দোলন বলাই শ্রেয়। তিনটা দেখো, দামিনী কোহ কি? দামিনী কোহ 1793 খ্রিস্টাব্দের পর নানা কারণে আদিবাসী সাঁওতালরা তাদের আদি বাসস্থান ছেড়ে মুর্শিদাবাদের একাংশে ও রাজমহল পার্বত্য অঞ্চলে বসবাস শুরু করে তারা বনাঞ্চল পরিষ্কার করে জমি জমার চাষ শুরু করে। এর জন্য পাহাড়ের এই প্রান্তদেশ বা অঞ্চলকে বলা হয় দামিনী কোহ। এই দামিনী কোহের অধীনে ছিল 500 বর্গমাইল এলাকা, যার মধ্যে 246 বর্গমাইল এলাকা ছিল বনভূমি। চারেরটা দেখো, কেনারাম ও বেচারাম কি? কেনারাম সাঁওতাল অঞ্চলে বহিরাগত বণিকরা সাঁওতালদের থেকে ফসল ক্রয় করত, তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। একে বলা হতো বড় বাবু বা কেনারাম। একে বলা হতো কি? বড় বাবু বা কেনারাম। আবার দেখো বেচারামটা, আবার বণিক বা ব্যবসায়ীরা যখন সাঁওতালদের ফসল বা কোনো ধরনের দ্রব্য বিক্রি করত, তখন তারা কম ওজনের বাটখারা ব্যবহার করত। একে বলা হয় বেচারাম। পাঁচেরটা দেখো, মুন্ডা উলগুলান বলতে কি বোঝো? উত্তর লিখবে মুন্ডা উলগুলান বলে হেডিং দিয়ে। আদিবাসী শব্দ উলগুলান কথাটির অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এখানে আমিটা হবে না কিন্তু, ঠিক আছে, আমিটা কেটে দেবে। বা প্রবল বিক্ষোভ। বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডা সমাজ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে ছোটনাগপুর ও তার সন্নিহিত অঞ্চলে যে শক্তিশালী বিদ্রোহ শুরু করে তা উলগুলান নামে পরিচিত। মহাজন জমিদার ও ইংরেজ কর্মচারীদের শোষণ ও অত্যাচার ইত্যাদি ছিল এই মুন্ডা উলগুলানের গুরুত্বপূর্ণ কারণ। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি বিখ্যাত হওয়ার কারণ কি? হেডিং দেবে রানী শিরোমণি বিখ্যাত হওয়ার কারণ, চুয়াড় বিদ্রোহের বিশিষ্ট নেত্রী। মেদিনীপুর এলাকায় 1798 থেকে 1799 খ্রিস্টাব্দে সংঘটিত চুয়াড় বিদ্রোহের একজন বিশিষ্ট নেত্রী হিসেবে তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন।
তো বন্ধুরা এবার একটু তোমরা দেখে নাও। কয়েকটা বিদ্রোহের পরামর্শদাত্রী সন্দেহে গ্রেপ্তার। তাদের জমিদারিভুক্ত অঞ্চলে চুয়াড় বিদ্রোহ শুরু হলে বিদ্রোহীদের পরামর্শদাত্রী সন্দেহে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে, যদিও পরে তিনি নির্দোষ প্রমাণিত হন। গয়েরটা বীরাঙ্গনার পরিচয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো রানী শিরোমণি ও চুয়াড় বিদ্রোহের বীরত্বের পরিচয় প্রকট করেন এবং সেই কারণে তাকে অনেকেই মেদিনীপুরের লক্ষ্মীবাই বলে বিবেচিত করেন। সাতেরটা তিতুমির স্মরণীয় কেন? তিতুমির স্মরণীয় হওয়ার কারণ দেখো, ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ। তিতুমিরকে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ হিসেবে বিবেচনা করা হয়। এই আন্দোলনের প্রধান নেতা হিসেবে তিনি সুদক্ষ নেতৃত্বদান করেছেন। কয়েকটা ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন। বারাসাত বিদ্রোহ ধর্মীয় আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্টি হলেও তা ছিল অত্যাচারী জমিদার নীলকর ও ইংরেজ শাসনের বিরুদ্ধে গ্রামীণ কৃষকদের অন্যতম প্রতিবাদী আন্দোলন। গয়েরটা দেখো, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবাহক। তিনি বারাসাত বিদ্রোহের মাধ্যমে হিন্দু মুসলিমের সমন্বয়ে ঐক্যবদ্ধ যৌথ আন্দোলনের সাহায্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা গ্রাহক হিসেবে কাজ করেছেন। আটেরটা দেখো, দুদু মিয়া স্মরণীয় কেন? এখানে হেডিং দিয়ে লিখবে দুদু মিয়া স্মরণীয় হওয়ার কারণ। লিখবে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা। দুদু মিয়া ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা, শরিয়তুল্লাহর পুত্র এবং দক্ষ সংগঠক ও ফরাজি আন্দোলনের অন্যতম নেতা। কয়েকটা জমিদার ও নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেন। ঠিক আছে। পূর্ববঙ্গের প্রচুর সংখ্যক হতদরিদ্র মুসলমান কৃষকগণ তার নেতৃত্বে জমিদার ও নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ প্রদর্শন করে। গয়েরটা আর্থসামাজিক আন্দোলন প্রতিষ্ঠা। তার সুযোগ্য নেতৃত্বে ফরাজি আন্দোলন ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। নয়টা দেখো, তারিকাই মোহাম্মদিয়া কি? তারিকাই মোহাম্মদিয়া মুসলমানদের ধর্মের সকল অনাচার ও কুসংস্কার দূর করার জন্য ভারতে সৈয়দ আহমেদ ব্রেলভি তারিকাই মোহাম্মদিয়া আন্দোলনের প্রবর্তন করেন। তারিকাই মোহাম্মদিয়া শব্দের অর্থ হল মহানবী মোহাম্মদ প্রদর্শিত পথ। তিনি তিতুমিরের হাতে এই আন্দোলন পরিচালনার দায়িত্ব নেন। এই আন্দোলন ছিল জাতীয়তাবাদী আন্দোলনের একটি অঙ্গ। খুদকাঠি প্রথা কি? খুদকাঠি হলো এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানার স্বীকৃতি ছিল। ব্রিটিশ সরকার এই ব্যবস্থা বাতিল করে ব্যক্তি মালিকানা চালু করলে মুন্ডাদের জমিগুলি বহিরাগত জমিদার, ঠিকাদার ও মহাজনদের হাতে চলে যায়। ফলে মুন্ডারা বিদ্রোহ ঘোষণা করে। অবশেষে 1908 সালে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার মুন্ডাদের এই প্রথা ফিরিয়ে আনে। 11 নম্বর প্রশ্ন দেখো, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তা লেখো। নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার। চাষিদের বন্দি ব্যবস্থা। চাষিরা নীল চাষ করতে অপ্রস্তুত থাকলে নীলকরদের লাঠিয়াল, পাইক, বরকন্দাজ বাহিনী তাদের ধরে এনে কুটিতে আটকে রেখে মারধর ও নির্যাতন করত। কয়েকটা দেখো, নীলকরদের বিভিন্ন অত্যাচার যেমন চাষিদের ফসলের জমি নষ্ট করা, গৃহপালিত পশু কেড়ে নেওয়া, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, নীল চাষিদের বাড়ির নারীদের অসম্মান করা প্রভৃতি। 12 দাগ দেখো, কামিয়াতি ও হারোয়াতি কি? কামিয়াতি অর্থাৎ সাঁওতালরা যতদিন না পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারবে ততদিন তারা মহাজনদের জমিতে বেগার শ্রম দিতে বাধ্য থাকবে। হারোয়াতি এই প্রথা দ্বারা সাঁওতালরা ওই একই কারণে মহাজনদের জমিতে নাঙল দিতে অন্যান্য কাজকর্ম করতে বাধ্য থাকত। তারপর দেখো 13 দাগের দারুল হারব ও দারুল ইসলাম শব্দ দুটির অর্থ কী? উত্তর দারুল হারব। 19 শতকে ভারতবর্ষের মুসলমানরা মনে করতেন যে ভারতবর্ষ ইংরেজদের দ্বারা দারুল হারব বা বিধর্মীদের দেশে পরিণত হয়েছে। দারুল ইসলাম মুসলমানদের উদ্দেশ্য ছিল দারুল হারব এর অবসান ঘটিয়ে এদেশে একটি দারুল ইসলাম বা ইসলাম শাসিত দেশ বা ধর্মরাজ্যে পরিণত করা। 14 দাগেরটা দেখো, বাঁশের কেল্লা কি? বাঁশের কেল্লা বলে হেডিং দিয়ে লিখবে, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির একদিকে কয়পুরার জমিদার কৃষ্ণদেব রায় এবং অন্যদিকে কোম্পানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই উদ্দেশ্যে 24 পরগনার বাদুড়িয়া থেকে 10 কিমি দূরে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশ দিয়ে একটি কেল্লা তৈরি করেন, যা বাঁশের কেল্লা নামে পরিচিত।
15 দাগ দেখো, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য হেডিং দিয়ে লেখার পর তারপর লিখবে প্রথমত ওয়াহাবি আন্দোলন অন্যতম উদ্দেশ্য ছিল ভারতে ইসলামের শুদ্ধিকরণ করা। দ্বিতীয়ত ইসলামের পবিত্র কোরআনের আদর্শে ভারতীয় মুসলমানদের অনুপ্রাণিত করা। দ্বিতীয় হচ্ছে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করে এদেশকে দারুল ইসলাম বা ইসলামের দেশে পরিণত করা। 16টা দেখো, বারাসাত বিদ্রোহ কি? বারাসাত বিদ্রোহ তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল 24 পরগনার বারাসাত অঞ্চল। এই অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। এখান থেকেই তিনি প্রবল শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে অসম লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত কামানের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় এবং এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিতি লাভ করে। 17টা হচ্ছে কি দাদন প্রথা কি? দাদন প্রথা। দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম অর্থ প্রদান। কৃষি বা শিল্পের প্রয়োজনে ইংরেজরা বেশি মুনাফা লাভের আশায় চাষের পূর্বে বিঘা প্রতি কিছু নগদ অর্থ, এটা নাগাদ হবে না, নগদ হবে, নগদ অর্থ চাষিদের প্রদান করত, যাতে তারা উৎপন্ন ফসল কেবল ওই বণিকদেরকেই বিক্রি করতে বাধ্য হয়। এই অগ্রিম অর্থ প্রদানই দাদন নামে পরিচিত। 18টা দেখো, 3 কাঠিয়া প্রথা কি? 3 কাঠিয়া প্রথা বলে হেডিং দিয়ে লিখবে বিহারের চম্পারণে নীলকর সাহেবরা চাষিদের বিঘা প্রতি অর্থাৎ 20 কাঠার মধ্যে 3 কাঠা অর্থাৎ 3 অংশ জমিতে নীল চাষ ও নির্দিষ্ট দামে উৎপাদিত নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকতো। এই ব্যবস্থা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। 1900টা দেখো, অভ্যুত্থান বলতে কী বোঝো? অভ্যুত্থান শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আকস্মিকভাবে সরকারের বিরুদ্ধে অবরোধ করা। অর্থাৎ কোনো একটি শাসক বা সরকারের অপশাসনের বিরুদ্ধে সাময়িক বিক্ষোভের ভিত্তিতে একজন ব্যক্তি বা জনগণের সংগঠিত সংগ্রামকে বলা হয় অভ্যুত্থান। যেমন জার্মানিতে নাৎসিবাদের উত্থান, ভারতের নৌবিদ্রোহ প্রভৃতি। 20টা বলা হচ্ছে বিদ্রোহ বলতে কী বোঝো? বিদ্রোহ বলতে দীর্ঘদিনের পঞ্জীবিত অসন্তোষের বহিঃপ্রকাশ। কোনো একটি সরকার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একজন ব্যক্তি বা জনগণের সশস্ত্র অথবা নিরস্ত্র সংগ্রামকে বলা হয় বিদ্রোহ। উদাহরণ কোল বিদ্রোহ, সমতল বিদ্রোহ, নীল বিদ্রোহ প্রভৃতি। 21 দাগে বলা হচ্ছে বিপ্লব বলতে কী বোঝো? বিপ্লব হলো এমন এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া যা পুরানো অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার উপর আঘাত হেনে তার আমূল পরিবর্তন ঘটায়। এখানে একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই পরিবর্তন সংঘটিত হয়। উদাহরণ আমেরিকার স্বাধীনতা বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, চীনের সাংস্কৃতিক বিপ্লব প্রভৃতি। 22 নম্বর বলা হচ্ছে এলাকা চাষ ও বেএলাকা চাষ বলতে কী বোঝো? উত্তর এলাকা চাষ। নীলকররা যখন জমিদারের কাছ থেকে জমি ক্রয় করে কিংবা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করতো, তখন তা এলাকা চাষ নামে পরিচিত ছিল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। বেএলাকা চাষ। এলাকা চাষ পদ্ধতিতে নীল চাষ লাভজনক না হয় নীলকররা চাষিকে অগ্রিম টাকা দিয়ে চাষির জমিতে চাষির খরচে নীল চাষ করাতো, যা বেএলাকা চাষ বা রায়তি চাষ নামে পরিচিত। 23টা দেখো, বিপ্লবের মধ্যে পার্থক্য কী? ব্যবস্থার পরিবর্তনগত পার্থক্য। বিদ্রোহের মধ্য দিয়ে কোনো ব্যবস্থার আমূল পরিবর্তন হয় না, কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে কোনো ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। ক্ষয়টা হচ্ছে ফলাফলগত পার্থক্য। বিদ্রোহ বা তার ফলাফল হয় ক্ষণস্থায়ী, অন্যদিকে বিপ্লব ও তার ফলাফল স্থায়ী। প্রভাবগত পার্থক্য। বিদ্রোহের প্রভাব সীমিত, আবার বিপ্লবের প্রভাব শুরু হয় সুদূরপ্রসারী বা কালজয়ী। 24টাকে দেখো, দিকু ও চুয়াড় বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দিকু আদিবাসী অধ্যুষিত এলাকায়, বিশেষত কোল ও সাঁওতাল এলাকায় বহিরাগত হিন্দু, মুসলমান ও শিখ মহাজনরা দিকু নামে পরিচিত ছিল। দিকু শব্দটি সাঁওতাল শব্দ, যার অর্থ হলো প্রতারক। এদের উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের ঋণ চুক্তির মাধ্যমে সাঁওতালদের থেকে উচ্চ হারে রাজস্ব একাধিকবার আদায় করা। চুয়াড় কি? সাধারণত চুয়াড় শব্দটি হলো নীচ, নিরন্ন ও দুর্বৃত্ত মানুষ। সাধারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাঁকুড়া, মেদিনীপুর ও মানভূমের ভূমিজ আদিবাসী ও অধ্যুষিত অঞ্চলের মানুষদের বোঝানো হয়। 25টা দেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন।
কয়েকটা নীলকরদের তীব্র সমালোচনা। খ্রিস্টান মিশনারিগণদের মধ্যে জে লিংকে, ফ্রেডরিক সুর, বামওয়েজ প্রমুখ খ্রিস্টান মিশনারিগণ নীলকরদের অত্যাচার সম্পর্কে সমালোচনা করেছিলেন। কয়েকটা নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ। ভারত তিমি খ্রিস্টান পাদ্রী জেমস লং নিজের নামে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে ব্রিটিশ সরকারের কারাগারে কারারুদ্ধ হয়েছিল। 26টা কি? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা। কয়েকটা হচ্ছে নীল চাষিদের আইনি পরামর্শদাতা। নীল বিদ্রোহ চলাকালীন সময়ে তিনি ব্যক্তিগতভাবে নীল চাষিদের আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। কয়েকটা সংবাদপত্রে নীলকরদের বিরোধিতা। তিনি তার পত্রিকায় নিয়মিতভাবে নীলকরদের অত্যাচারের কাহিনী তুলে ধরে নীল বিদ্রোহীদের সমর্থন করেছিলেন। কয়েকটা আর্থিক সাহায্য প্রদান। নিজ আর্থিক অবস্থা সচ্ছল না থাকা সত্ত্বেও তিনি নীল চাষিদের মামলা চালাবার জন্য যথাসাধ্য অর্থ ব্যয় করেন। তো বন্ধুরা, আমি আর বেশি পড়ে দিচ্ছি না, এবার তোমরা দেখে নাও। কোশ্চেনগুলো আমি বলছি, সব সেম এরকম পয়েন্ট ভিত্তিকই নোটস পাবে। মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কী অথবা মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? ঠিক আছে, এর উত্তর তোমরা এরকম পাবে। যারা পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ডেফিনেটলি আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, 28 দেখো চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখো, এরকম সব তোমরা উত্তর পেয়ে যাবে। নীল বিদ্রোহের গুরুত্ব লেখো, 29 কোশ্চেন। তারপরে দেখো 30 হাজী শরিয়তুল্লাহ স্মরণীয় কেন? ঠিক আছে, হাজী শরিয়তুল্লাহ স্মরণীয় কেন সেই প্রশ্নের উত্তর দেখে নাও। সব পয়েন্ট ভিত্তিক তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা পয়েন্ট ভিত্তিক পেয়ে যাবে। 31 দাগের কোশ্চেন, ফরাজি আন্দোলনের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো। কথা কি বোঝাতে পারলাম? তো বন্ধুরা, এই ছিল তোমাদের 3য় অধ্যায় থেকে সম্পূর্ণ যে 20টি 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর। এছাড়া বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল, বাংলা, ভূগোল এবং জীবনবিজ্ঞানের যে 4টি সাবজেক্ট হয় ফার্স্ট ইউনিটের জন্য রেডি করেছি। এখানে যদি তুমি পার পিডিএফ নিতে চাও তাহলে তো পার পিডিএফ তো অর্থাৎ 39 করে এক একটা পিডিএফের দাম। বাংলা কমপ্লিট নিতে হলে 59 লাগবে ফার্স্ট ইউনিটের জন্য। প্রত্যেকটা সাবজেক্ট 59 করে লাগবে কমপ্লিট ফার্স্ট সাবমিটিভের জন্য। 4টে সাবজেক্ট একসাথে নিলে তোমার কিন্তু 239 পে করলে হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, তো বন্ধুরা, যারা নিতে চাও অতি অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ বা হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ বারবার ব্লিঙ্ক হচ্ছে, সেই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।